নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাজ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মেনলি আইপিএল 2025 সিজনে কলকাতা নাইট রাইডার্সের কেমন প্লেইং 11 হতে চলেছে এই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা প্রচুরই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো বন্ধুরা, আইপিএল 2025-এর জন্য কলকাতা যে 6জন প্লেয়ারকে রিটেন করেছিল, সেই 6জনই অবশ্যই প্রথম প্লেইং 11-এ থাকার মতো প্লেয়ার। প্রথম প্লেইং 11-এ থাকার পরে যে 6জনের পরেও যে 5জন বাকি এখন ইম্প্যাক্ট প্লেয়ার প্লেইং 12, বাকি যে 5-6জন আছে সেই নিয়ে আজকে ওই জায়গায় কারা আসতে চলেছে নতুন কেকেআরে, বা কেকেআর ওদেরকেই আগের প্লেয়ারদের বাইব্যাক কতজনকে বাইব্যাক করতে পারে। আমার তো মনে হচ্ছে বস, আমাদের সবারই প্রায় একই মনে হচ্ছে, কলকাতা আগের প্লেয়ারদের যথাসম্ভব বাইব্যাক করার চেষ্টা করবে, কারণ আগেরবারের সেটেল টিম একটা কলকাতা চ্যাম্পিয়ন টিম, ওটাকে ধরে রাখার চেষ্টা করবে। মোটামুটি 6জন তো রেখেছে, অকশন থেকে আরও দুজনকে অন্তত বাইব্যাক করে 8জনের মতো আগের বছরের সিজনের টিমটাই রেখে দেবে, এটা মনে হচ্ছে। তারপর দেখা যাক কি হয়। তো বন্ধুরা, প্রথমে আলোচনা করব ওপেনিংয়ে। তো বন্ধুরা, সুনীল নারায়ণ আগের বছর দুর্ধর্ষ পারফরমেন্স করেছে, তো এবছর আশা করা যায় সুনীল নারায়ণই ওপেনিংয়ে থাকবে। তো সুনীল নারায়ণ ওপেনিংয়ে থাকার পরেও আরেকজন ওপেনিং ব্যাটসম্যানে আগের বছর ফিল সল্টও ভাই আগের বছর সুনীল নারায়ণ ফিল সল্ট জুটিটাই দুর্দান্ত খেলেছিল। কলকাতার ট্রফি জয়ের এক অন্যান্য কারণ এই ওপেনিং জুটি। তো ফিল সল্টকে কলকাতা অবশ্যই ফেরাতে চেষ্টা করবে। ফিল সল্ট যদি বাজেটের বাইরে চলে যায়, তো কলকাতার ফিল সল্ট বাদেও আরেকটা অপশান থেকে যাচ্ছে, সেটা হলো জস বাটলারের এবারে আইপিএল নিলামে আসছে, রাজস্থান রয়্যালস তাকে ছেড়ে দিয়েছে। তো বাটলারকে নিলে কী হবে, নিলামে বাটলার তোমাকে ক্যাপ্টেন্সির অপশানটাও দিয়ে দেবে, প্লাস উইকেট কিপিং দুটোই করে দেবে। তো ফিল সল্ট, জস বাটলার, আর একটা ইন্ডিয়ান অপশান যদি নিতে যায় কেএল রাহুল। হ্যাঁ বন্ধুরা, কেএল রাহুলও কিন্তু যথাসম্ভব কলকাতার আসার চান্স আছে। এটা অকশনের দিনই বুঝে যাবে কে আসছে ওপেনিংয়ে। তো এখন আমি আলোচনা করছি আমরা আর কি কেমন হতে চলেছে মেনলি। তো এই কজনের মধ্যেই কলকাতা নিতে পারে। তো এরপরে 3 নম্বর পজিশনে কলকাতার আগের বছর খেলেছিল আঙ্গারেস রঘুবংশী, যে কটা ম্যাচ খেলেছিল দারুণ ইমপ্রেসিভ। আঙ্গারেস রঘুবংশী ওকেও কলকাতা নাইট রাইডার্স অকশনে বাইব্যাক করতে পারে, অতটাও দাম হবে না, 2-3 কোটির মধ্যে পেয়ে গেলে আঙ্গারেস রঘুবংশীকেও বাইব্যাক করতে পারে। না হলে অপশন আরেকটা আছে কলকাতার নীতিশ রানাও বাজেটে অতটা অকশনে না যদি যায় 6-7 কোটি টাকার মধ্যে থাকলে নীতিশ রানাকেও কলকাতা বাইব্যাক করে নেবে, এটা মনে হয়। কি নীতিশ রানা 2023 সালে ক্যাপ্টেন্সি ছিল, কলকাতার ক্যাপ্টেন্সি করেছিল, মোটামুটি মাঝারি টাইপের ছিল, মাঝারি মানের, অত ভালো অতটা খারাপও না। তো নীতিশ রানাকেও বাইব্যাক করে 3 নম্বর পজিশনটায় খেলানো যেতে পারে। তো দেখা যাক রঘুবংশী ইয়া নীতিশ রানা না কাকে কলকাতা 3 নম্বরটার জন্য অকশন থেকে কিনে। তো 4 নম্বরে বন্ধুরা অপশন বহু আছে। তো 4 নম্বরের জন্য কলকাতা যে বছর খেলেছিল ভেঙ্কটেশ আয়ার। হ্যাঁ বন্ধুরা, ভেঙ্কটেশ আয়ার কিন্তু প্রবলভাবে কলকাতায় থাকতে চায়। তাকে কলকাতা ছেড়ে দেওয়ার পরেও, রিলিজ করে দেওয়ার পরেও সে বলেছে কলকাতা যদি আমার জন্য বিট করে, কলকাতা আমি খুশি হব। কলকাতা আমার প্রিয় দল, আমার লাইফে যতটুকু পেয়েছি আমি এই কলকাতার থেকেই পেয়েছি, যতটুকু হয়েছি। তো ভেঙ্কটেশ আয়ার ভাই খুবই আগ্রহী কলকাতায় থাকার জন্য। তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্স তার জন্য কতটা বিড করে কি না, বা কতটা বিড করে কি বাইব্যাক পুরোটা করে নাকি। কলকাতার কাছে কোনো 8 টিম কার্ডও নেই ভাই, 8 টিম ইউজ কাউকে করতে হবে, কারণ 6টা রিটেন করে নিয়েছে। তো ভেঙ্কটেশ আয়ার যদি না পায়, তো কলকাতার সামনে আরেকটা অপশন থাকবে, সাউথ আফ্রিকার ক্যাপ্টেন অ্যাডেন মার্করাম। যদি ভাই ধরো ওপেনিংয়ে সল্ট, বাটলার, রাহুল কোনো প্লেয়ারই পেলো না, ঠিক আছে, তো ওপেনিংয়ে গুরবাজকে খেলিয়ে তো বা ইন্ডিয়ান কোনো ব্যাটসম্যানকে নিয়ে আসে পৃথ্বী শ টাইপের, তো এখানে মিডিল অর্ডারে মার্করামকে ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারে। মার্করামকে নিয়ে একটা প্রপার ব্যাটসম্যান প্লাস ক্যাপ্টেন্সি। সাউথ আফ্রিকা এসে T20 লিগ 2বার হয়েছে, 2বারেরই চ্যাম্পিয়ন হয়েছে মার্করামের দল। মার্করামের নেতৃত্বে সাউথ আফ্রিকা এবারে T20 ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলিয়েছে মার্করাম। তো ক্যাপ্টেন হিসাবে খুবই ভালো। তো মার্করামকে নেয় নাকি, মার্করাম না হলেও তার অপশন রয়েছে রাহুল ত্রিপাঠী আছে, ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মাও দারুণ ইমপ্রেসিভ অপশন। তো দেখা যাক 4 নম্বর পজিশনের জন্য কেকেআর কাকে চয়েস করে। তো 5 নম্বর ব্যাটসম্যানের জন্য রিঙ্কু সিং ফিক্স।
নাম্বার 6 রাসেল ফিক্স, নাম্বার 7 রমনদীপ ইজ ফিক্স, নাম্বার 8 মেনলি হর্ষিত রানা ওকে বরাবর নাম। এবারে যে পজিশনটা নিয়ে কথা হবে নাম্বার 9, এই নাম্বার 9 পজিশনটা কলকাতার একটা বিদেশি ফাস্ট বোলার প্রয়োজন। মেনলি নাম্বার 9টা খেলার জন্য একটা বিদেশি, আগের বারে যেই কাজটা মিচেল স্টার্ক করেছিল সেই টাইপের একটা বোলার কলকাতা চাইছে, কলকাতার 9 নম্বরের পজিশনটায়। তো সেই জায়গায় অপশান কী কী আছে, সেই জায়গায় অপশান বলতে গেলে কাগিসো রাবাডা আছে, মিচেল স্টার্ক আছে, জোফরা আর্চার আছে, জস হাজেলউড আছে, অপশান ভাই বহু আছে। তো আরও অপশান আছে বলতে গেলে, কিন্তু মেনলি অপশানগুলো অ্যান্ডিস নকিয়া আছে। তো বাজেটে কাকে কুলোয় দেখা যাক বন্ধুরা। অনেক সোর্স থেকে শোনা যাচ্ছে কলকাতার স্বামীর প্রতি ইন্টারেস্টেড আছে, আশদীপ সিংয়ের ওপরে। আমার মনে হয় না ভাই কলকাতার স্বামী বা আশদীপ সিংয়ের পিছনে যাবে, কারণ কলকাতার বাজেটটা কম। এই বাজেটের মধ্যে কলকাতাকে প্লেইং 12 বানাতে হবে, প্লাস ব্যাকআপ হিসাবে প্লেয়ার নিতে হবে। তো আমার মেনলি এই 3-4টে যে বড় নাম বললাম এদের পিছনে হয়তো কলকাতা যাবে, যে হোক না যে হোক আসছে 3-4 জনের মধ্যে। নাম্বার 10 বন্ধুরা আমাদের ইন্ডিয়ান স্পিনার বরুণ চক্রবর্তী। হ্যাঁ বন্ধুরা, বরুণ চক্রবর্তী 10 নম্বর পজিশনটা বরুণ চক্রবর্তী নিশ্চিতভাবে কলকাতার প্লেইং 12-এ থাকছে। তো বরুণ চক্রবর্তী পরে নাম্বার 11 যে স্থানটা আছে সেটা হলো একজন ইন্ডিয়ান ফাস্ট বোলার প্রয়োজন ওই জায়গাটার অপশান বলতে গেলে মেনলি অকশনে কী কী অ্যাভেলেবেল থাকছে। কলকাতার আমাদের ইন্ডিয়ান ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণা, রাজস্থান তাকে রিলিজ করেছে, চেন্নাই রিলিজ করেছে দীপক চাহার, হায়দ্রাবাদ SRH স্পিড গান উমরান মালিক আছে, কলকাতার এই বছর খেলে যা দারুণ পারফরমেন্স করে যা আমাদের ভাইবা আরোয়া আছে, সাকিব হোসেন আছে। তো মেনলি ওই জায়গাটা অনেক অপশান আছে। আরও বলতে গেলে কলকাতার মেনলি লেফট আর্ম ফাস্ট বলার যদি দরকার হয় দিল্লি রিলিজ করেছে খালিল আহমেদ আছে, অপশান ভাই প্রচুর আছে। তো কলকাতা দেখা যাক কাকে নেয়, মেনলি এই সব অপশানগুলোর মধ্যেই থাকবে। আর যদি বলো ব্যাকআপ খোঁজার জন্য কলকাতার আরও ব্যাকআপ আছে খোঁজার বলতে অনুজ রাওয়াত আছে, মাহিপাল রোমর আছে, নামান ধীর, এসবের বহু ট্যালেন্টেড প্লেয়ার আছে, ললিত যাদব, বহু ট্যালেন্টেড প্লেয়ার আছে, আশুতোষ শর্মা, আব্দুল সামাদ। এদেরকে কলকাতা ব্যাকআপ হিসাবে নিয়ে রাখতে পারে, বা প্লেইং 11-এর ইম্প্যাক্ট প্লেয়ার ওদেরকেও খেলানো যেতে পারে। তো কলকাতা বন্ধুরা কেমন প্লেইং 11 হতে চলেছে অকশনের দিনই বুঝে যাবে, আর বেশি দিন টাইম নেই, 10-12 দিন টাইম আছে। আর একটা মেন কথা, রমনদীপ সিং আজকে ইন্ডিয়াতে ডেবিউ করে গেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হিসাবে এই হলো কলকাতার প্লেইং 11। তো তোমাদের প্লেইং 11 কেমন কী হতে চলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইবটা করে দেবে, সাবস্ক্রাইব করা একদমই ফ্রি। তো বন্ধুরা আজকের মতো টাটা, ভিডিও এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।